হ্যালো অ্যাসপিরেন্টস, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেস একাডেমিতে। নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো মিসলেনিয়াসের যে প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়ে গেছে এবং মেন্সের যে ডেট সেটাও জানিয়ে দিয়েছে 31 তারিখ। তো আমাদের দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি টিম তোমাদের জন্য নিয়ে এসছে মিসলেনিয়াসের মডেল যে কোশ্চেন পেপার, মানে মেন্সের যে কোশ্চেন পেপার সেটা। এবং আমরা আজকে কি আলোচনা করব, এই মডেল মেন্সের কোশ্চেন পেপার এবং তার যে অ্যান্সার, যেটা হচ্ছে মেন্সের মডেল অ্যান্সার পেপার, সেটা নিয়ে আলোচনা করব। তো এইরকম ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো। আজকে আমি নিয়ে আসছি জিএস পেপারের উপরে, কিছুদিন পর অয়ন স্যার তোমাদের জন্য নিয়ে আসবে ডেসক্রিপটিভ ম্যাথের উপরে। ওকে, ডেসক্রিপটিভ ম্যাথ কিভাবে করতে হয় অয়ন স্যার পুরোপুরি তোমাদেরকে বোঝাবে। এবং অয়ন স্যার কিন্তু আগের বার যে মিসলেনিয়াস হয়েছিল সেবার কিন্তু অঙ্কে 50-এ 50 পেয়েছিল। তো তোমাদের ডেসক্রিপটিভ পেপার একদম যেভাবে দরকার সেভাবেই করাবে। তো চলো আজকের আমরা কোশ্চেনে যাই। আজকে আমাদের মডেল কোশ্চেন। তো আমাদের মডেল কোশ্চেন আজকে শুরু হচ্ছে, যেটা জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের উপর দুটো থাকবে। এই অ্যারিথমেটিক থেকে কোশ্চেন আসবে, মানে অ্যান্সার যেটা করাবেন। তো এখানে আগের থেকে আমি ডিসকাস করছি, জেনারেল স্টাডিজের পেপারটা 100 মার্কসের হবে, অ্যারিথমেটিক হবে 50 মার্কসের। এই 150 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? ফুল মার্কস 150 লেখা আছে। এবার তোমাদেরকে কি করতে হবে, গ্রুপ এ মানে জেনারেল স্টাডিজ, সেখানে পার্ট 1 বলে একটা পার্ট থাকবে। সেই পার্ট 1-এ থাকবে যে অ্যান্সার কোশ্চেন নাম্বার 1, মানে নাম্বার 1 কোশ্চেন করতেই হবে, অ্যান্ড এনি টু ফ্রম দ্য রেস্ট, এবং বাদবাকি থেকে যে কোনো দুটো। তোমাদের পরীক্ষার সময় এক্স্যাক্টলি সেম ফরম্যাট থাকবে, কাউকে কোনো চিন্তা করতে হবে না। আমি সেই ফরম্যাটটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো এখানে এরকম কোশ্চেন থাকবে, কোশ্চেনগুলো থাকবে। তারপরে কি এই পার্ট 1টা যখন শেষ হবে, আমি কি বললাম, এখানে একটা থাকবে পার্ট 1, আমি মার্ক করে দিচ্ছি। এই যে পার্ট 1, এই পার্ট 1 শেষ হলো। পার্ট 1 শেষ হয়ে যাওয়ার পরে, পার্ট 1 এর ডেসক্রিপটিভ কোশ্চেন শেষ হওয়ার পরে পার্ট 2 আসবে। পার্ট 2-তে অবজেক্টিভ শুরু হবে। এখানে 2 নাম্বার করে কোশ্চেন থাকবে, যেখানে আলটিমেটলি এগুলোর ফুল ফর্ম লিখতে বলেছে, ঠিক আছে? অ্যাব্রিভিয়েশন যেটাকে বলে ইংরাজিতে। দেন বলেছে মেনশন দ্য ইয়ার হুইচ দ্য ফলোইং স্কিমস অর প্রোগ্রাম লঞ্চ, কত সালে লঞ্চ হয়েছিল, এগুলো সেগুলো জানতে চেয়েছে। এগুলো 2 মার্কসের কোশ্চেন। তারপরে জানতে চেয়েছে যে অ্যান্সার দ্য ফলোইং, নর্মাল কোশ্চেন দিয়েছে এবং অ্যান্সার করতে বলেছে। আবার বলেছে অ্যান্সার দ্য ফলোইং, নর্মাল কোশ্চেন তার অ্যান্সার। আবার দিয়েছে অ্যান্সার দ্য ফলোইং, নর্মাল কোশ্চেন তার অ্যান্সার, ঠিক আছে? তারপরে অ্যারিথমেটিক শুরু হচ্ছে, অ্যারিথমেটিক করাবে অ্যান্সার। তো আমি আজকে অ্যারিথমেটিক নিয়ে আলোচনা করব না। এই হলো তোমাদের প্যাটার্ন। এবার ডেসক্রিপটিভটা কিভাবে লিখতে হবে সেটাও আমি বলে দিই, মানে কোনটা কত মার্কসের থাকবে। আমি একদম বেসিক থেকে শুরু করছি কিন্তু, ঠিক আছে? প্রথম কোশ্চেনটা হবে 20 মার্কসের, আর তার পরের কোশ্চেনগুলো হবে সব 15 মার্কসের। ওকে, তাহলে কি হবে, দুটো 15 মানে 30, আর 20 50, এরকম ভাবে 20 30 50 মিলে আলটিমেটলি তোমার ডেসক্রিপটিভ পেপারে অ্যান্সার লিখতে হবে। তো চলো আজকে আমরা অ্যান্সারে যাই, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেনে আগে যাই। ফার্স্ট কোশ্চেন বলেছে রাইট অন এ নোট, রাইট এ নোট অন রাশিয়া ইউক্রেন ওয়ার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপরে তোমাদেরকে একটা মানে গল্প লিখতে বলেছে বা একটা কমেন্ট করতে বলেছে, অ্যান্ড এক্সপ্লেন ইটস ইমপ্লিকেশন, এবং এর কি প্রভাব পড়েছে ফর ইন্ডিয়াস এনার্জি সিকিউরিটি, ভারতের এনার্জি সিকিউরিটিতে কি ইম্প্যাক্ট পড়েছে সেটা জানতে চেয়েছে। অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, এবং সারা বিশ্ব জুড়ে যে মানে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি হয়, ঠিক আছে, সারা বিশ্বের যে ডিপ্লোমেসি তার উপরে কি প্রভাব পড়েছে সেটাই জানতে চেয়েছে এবং সেটাই লিখতে বলেছে। তো এটা আমাদের টেস্ট 1 ছিল। টেস্ট 1-এরই অ্যান্সার কিন্তু এই যেটা আমি তোমাদেরকে শো করছি, এটা হলো অ্যান্সার পেপার। আচ্ছা, কিভাবে লিখতে হবে এটা নিয়ে অনেকের ভয় আছে। তো আমি ফার্স্টে কোশ্চেনটা লিখেছি এবং বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে লিখেছি। বলেছে রাইট এ নোট অন রাশিয়া ইউক্রেন ওয়ার, ঠিক আছে, অ্যান্ড এক্সপ্লেন ইটস ইমপ্লিকেশন, যেটা বললাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি নোট লিখুন। নোট লিখুন বলতে তোমাদেরকে বলেছে একটি বিষয়বস্তুটা লিখুন কি হয়েছে, এবং ভারতের জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতির ওপর কি প্রভাব পড়েছে। আন্তর্জাতিক কূটনীতি বলতে ভারত এবং সারা বিশ্ব দুটোই বলতে হবে। আচ্ছা, কোশ্চেন লেখার সময় সব থেকে আগে যে জিনিসগুলো ফোকাস করতে হয় সেগুলো জানা দরকার, কারণ এখানে যে যে জিনিসটার উপরে ফোকাস করতে হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়াস এনার্জি সিকিউরিটি, এটা। আর দ্বিতীয় হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি, মানে এই দুটো টপিকের উপরে আমাদেরকে আলটিমেটলি চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে সবাই অলরেডি জানো, আমি এগুলো নিয়ে আর তোমাদেরকে বেশি বড় করে ব্যাখ্যা করছি না। এটা 2022 সালে শুরু হয়েছিল, ঠিক আছে, এটুকু সবাই জানো। তো আলটিমেটলি কি হয়েছিল সেই সময়, ন্যাটো কান্ট্রি যারা রয়েছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো কান্ট্রি যারা রয়েছে, তারা বলেছিল ইউক্রেনকে যে তুমি ন্যাটোর মধ্যে ঢুকে যাও, বা ইউক্রেনও চাইছিল সেই সময় ন্যাটোর মধ্যে ঢুকে যেতে। আমি ঘটনার ওভারভিউ, হিস্ট্রিক্যাল ওভারভিউটা দিচ্ছি। এবং সেই সময় সেই নিয়ে একটা চিন্তা ভাবনা হয় যে ইউক্রেন নেটোর মধ্যে ঢুকে যাবে। এদিকে নেটো রয়েছে এবং সেই নেটো আলটিমেটলি তার বিস্তার ঘটাবে ইউক্রেনে। ওকে, নেটো বিস্তার ঘটাবে। আর ইউক্রেনের সঙ্গে বর্ডার শেয়ার করছে যে দেশটা, সেই দেশটা হলো রাশিয়া।
বোঝা গেল? এদিকে যে দেশটা বর্ডার শেয়ার করছে সে হচ্ছে রাশিয়া। এবার যদি কোনো কারণে এই ইউক্রেন যদি নেটোর মধ্যে চলে যায়, তাহলে সেটা রাশিয়ার ওপরে একটা যে এক্সটার্নাল থ্রেট সেটাই হবে। কেন? কারণ নেটো কান্ট্রি কিন্তু তৈরি হয়েছিল সোভিয়েত যে ইউনিয়ন ছিল তাকে আটকানোর জন্য, এবং সোভিয়েত ইউনিয়নই কিন্তু পরে ভেঙে গিয়ে রাশিয়া হয়। ওকে, এটা সবাই অলরেডি জানো। আমি সেটা ধরে নিয়ে এগোচ্ছি যে তোমরা অলরেডি এই জিনিসগুলো জানো। এবং তারপরে রাশিয়া ইউক্রেন ওয়ার শুরু হয়। তাহলে এই যুদ্ধটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি 2022 when রাশিয়া লঞ্চড এ ফুল স্কেল ইনভেশন অফ ইউক্রেন। প্রথম কথা, রাশিয়া যে ইউক্রেনের উপরে কেন যুদ্ধ ঘোষণা করলো? কারণ ইউক্রেন সেই সময় চেষ্টা করছিল নেটোর মধ্যে যাওয়ার জন্য। দ্য ওয়ার ইজ রুটেড ইন জিওপলিটিক্যাল টেনশন। জিওপলিটিক্যাল টেনশনের জন্য ওয়ারটা কিন্তু শুরু হলো। নেটো এক্সপ্যানশন যে কথাটা আমি বললাম, অ্যান্ড টেরিটোরিয়াল ডিসপিউটস ওভার ক্রিমিয়া অ্যান্ড ইস্টার্ন ইউক্রেন। আচ্ছা, ক্রিমিয়া আর ইস্টার্ন ইউক্রেন কি? ক্রিমিয়া আর ইস্টার্ন ইউক্রেন হচ্ছে ইউক্রেনের একটা অংশ, যেটা 2014 সালে রাশিয়া কিন্তু নিজেদের দখলে নিয়ে নেয়। তার আগে অবধি G8 বলে একটা টিম ছিল, এবং এই ইউক্রেনের যে অংশটা যেটা ক্রিমিয়া বলা হয়, সেই ক্রিমিয়াকে মানে রাশিয়া নিয়ে নেওয়ার পরে 2014 সালে G8 থেকে রাশিয়া বাদ চলে যায়, এবং তখন নাম হয়ে যায় G7, যেটাকে বর্তমানে আমরা G7 বৈঠক বলি না, G7 বৈঠক। তো সেই ঘটনা, সেই ক্রিমিয়া এবং ইস্টার্ন ইউক্রেন সেই দুটোকে কিন্তু অলরেডি রাশিয়া আগে থেকে নিয়ে নিয়েছিল, এবং এই নিয়ে কিন্তু একটা সমস্যা চলছিল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। দ্য ওয়ার কন্টিনিউস টিল মিড 2025, এখনো চলছে, অ্যান্ড নন পার্মানেন্ট সলিউশন, এবং এর কোনো বর্তমান সলিউশনও পাওয়া যায়নি। তাহলে এটাকেই তোমাদেরকে বাংলায় লিখতে হবে যে 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের পূর্ণমাত্রায় আক্রমণ করে, রাশিয়া ইউক্রেনকে পূর্ণমাত্রায় আক্রমণ করে, এবং এই যুদ্ধ শুরু হয়। এর মূল কারণ ছিল ভূ রাজনৈতিক দ্বন্দ্ব। আমি একদম ইংরাজি বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে দিয়েছি, কারণ যার যেটা পছন্দ হবে সে সেটাই লিখবে। ন্যাটো সম্প্রসারণ এবং ক্রিমিয়া ও পূর্ব ইউক্রেন নিয়ে বিরোধ, যেটা বললাম, এখনো 2025 সাল পর্যন্ত এই যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধের কিন্তু স্থায়ীভাবে কিন্তু সমাধান হয়নি। আচ্ছা, এবার এর ইম্প্যাক্ট পড়েছে কি? বলেছে এনার্জি সিকিউরিটি। তা এনার্জি সিকিউরিটি বলতে কি? দেখো, রাশিয়া যদি বলা হয়, রাশিয়া কিন্তু তেলের একটা প্রকার, প্রচুর তেলের ভান্ডার রয়েছে রাশিয়াতে। তাহলে সেই তেলের যে ভান্ডার রয়েছে, সেই ভান্ডারে আলটিমেটলি যদি ন্যাটো, ঠিক আছে আমি কালারটা চেঞ্জ করিনি, অনেকের সমস্যা হতে পারে, ন্যাটো, ইউরোপিয়ান কান্ট্রি, এরা যদি স্যাংশন করে দেয়, তাহলে কিন্তু রাশিয়ার আলটিমেটলি মানে ব্যবসা বাণিজ্য বন্ধ হবে, এবং সেটাই হয়েছিল। দুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছি যেটা জিওপলিটিক্যাল নিউজের উপরে, সেখানে আমি সুইফট বলে একটা টার্ম উল্লেখ করেছিলাম। সুইফট সিস্টেম। এই সুইফট সিস্টেম কি? মনে করো কোনো ব্যক্তি এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠাতে গেলে যে মেকানিজমের মাধ্যমে পাঠায়, সেই সিস্টেমটা হচ্ছে সুইফট সিস্টেম। তো সেই সিস্টেমটা কিন্তু আলটিমেটলি বন্ধ করে দিয়েছিল, বা স্যাংশন জারি করেছিল রাশিয়ার উপরে ইউরোপ। এবং সেই সময় ডিসকাউন্টেড রাশিয়ান অয়েল, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, রাশিয়ার সুইফট সিস্টেম যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে রাশিয়া এক্সপোর্ট করতে পারছে না। তাহলে কোনো জিনিসের ডিম্যান্ড যা ছিল, ঠিক আছে, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে কমে যাচ্ছে, তাই তো? ডিম্যান্ড কমে গেলে কি হবে? প্রাইসটাও কিন্তু ফল করবে। ক্লিয়ার? এই জিনিসটাই হয়েছিল, এবং সেই জন্য ইন্ডিয়া ইম্পোর্ট করেছিল 85% অফ ইটস ক্রুড অয়েল, যে ক্রুড অয়েল রাশিয়া থেকে আসতো। এবং পোস্ট 2022, মানে 2022-এর পরে রাশিয়া বিকেম ইন্ডিয়াস লার্জেস্ট টপ অয়েল সাপ্লায়ার। এবং এখানে আর একটা কথা তোমাদেরকে মনে করিয়ে দিই, এই যে ইন্ডিয়া অয়েল ইম্পোর্ট করতো, ইন্ডিয়া যেটা ইম্পোর্ট করতো সেটা হচ্ছে কাঁচা তেল। কাঁচা তেল। আচ্ছা, এই কাঁচা তেল কি করতো ইন্ডিয়া? এই কাঁচা তেল নিয়ে ইন্ডিয়াতে পরিশোধন করা হতো, এবং পরিশোধন করার পরে এটাই কিন্তু আবার ইউরোপে পাঠানো হতো। ইউরোপের প্রচুর দেশ যে পেট্রোলিয়াম প্রোডাক্ট যারা ইউজ করে, তারা কিন্তু যে ইন্ডিয়া যে এক্সপোর্টটা করে, সেটা কিন্তু কাঁচা তেল থেকে ইউরোপে যায়। এবং তাছাড়াও বলতে গেলে ইউরোপ শুধু না, পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হতো। এবং তাছাড়াও এই যে ইউরোপ, সেও কিন্তু রাশিয়া থেকে সেই সময় প্রচুর তেল কিনেছিল, এবং বর্তমানেও কিনছে। দিস হেল্প ইন্ডিয়া কন্ট্রোল ইনফ্লেশন, যে ইন্ডিয়ার মার্কেটে যে ইনফ্লেশন, সেটাকে কন্ট্রোল করার জন্য, কারণ ভারতের ইকোনমি তেল নির্ভর, এবং সেটাকে মানে কন্ট্রোল করার জন্য, এবং ইম্পোর্ট বিলস, আমদানির যে খরচ, সেটাকেও কন্ট্রোল করার জন্য কিন্তু এই মেথডটা কাজে দিয়েছিল। ক্লিয়ার তো? বোঝা গেল? এখানে বাংলায় লেখা আছে পুরো জিনিসটা, যেটা আমি বললাম। ইংরাজিটাকে আমি বাংলা করে দিচ্ছি, আর বাংলাটা আই থিঙ্ক তোমরা সবাই বাংলা পড়তে পারো, এবং সেই জন্যই বাংলা পড়তে পারো বলেই মিসলেনিয়াস পরীক্ষা পাস করেছো। তাই আমি কিন্তু ভেঙে ভেঙে সময় বাড়াচ্ছি না, জাস্ট ভিডিওটা, কারণ আমিও জানি 31 তারিখে পরীক্ষা, বেশি সময় দিয়ে কেউ দেখতে পারবে না। দরকার পড়লে 2x 3x এ দেখো, বাট ভিডিওটা দেখে নাও, এইরকম কোশ্চেনে কিন্তু পরীক্ষা আসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্যাংশন অ্যান্ড রিস্ক। স্যাংশন অ্যান্ড রিস্কের মধ্যে কি লিখতে হবে? যে ইউএস এবং ইউরোপ তো রাশিয়ার উপরে স্যাংশন জারি করেছিল, যে ইউ এবং ইউএস স্যাংশন রাশিয়ান অয়েল কুড ডিসরাপ্ট সাপ্লাই, যাতে সাপ্লাইটা ডিসরাপ্ট করে, সেই জন্য করেছিল।
দ্য ইউএস ইজ কনসিডারিং সেকেন্ডারি স্যাংশন, ইউএস তারপরে সেকেন্ডারি স্যাংশন জারি করে, দ্যাট কুড পেনালাইজ ইন্ডিয়ান ইম্পোর্টার্স, মানে রাশিয়ার উপরে তো একটা প্রকার স্যাংশন জারি করা হয়েছে, এবং তারপরে আরেকটা জিনিস বলা হচ্ছে রাশিয়া থেকে যারা কিনবে তাদের উপরেও স্যাংশন আসবে, কিন্তু ইন্ডিয়ার উপরে কিন্তু সেই প্রভাব পড়েনি, এবং সেকেন্ডারি যে স্যাংশন বা সেকেন্ডারি নিষেধাজ্ঞা সেটাকে কিন্তু ইন্ডিয়ান ডিপ্লোম্যাসি যেটা আছে সেটা কিন্তু ওভারকাম করে চলে গেছে, মানে সেটা কিন্তু ইন্ডিয়ার একটা ডিপ্লোম্যাসির জন্য মানে বড় জয় বলা যায়। আচ্ছা, সেই সময় ইউএসএ থেকে প্রেসিডেন্ট ছিল বাইডেন, এটা মনে রাখবে, বাইডেন প্রেসিডেন্ট ছিল। দেন হচ্ছে ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজি, ইন্ডিয়া কি করেছিল, ভারত সেই সময় মানে এখন 40টি দেশের বেশি দেশ থেকে তেল আমদানি করছে, মানে ভারত শুধু রাশিয়ার উপরে ডিপেন্ডেন্ট নয়, বাট রাশিয়া হচ্ছে ইন্ডিয়ার টপ ইম্পোর্টার, টপ অয়েল ইম্পোর্টার হচ্ছে রাশিয়া, এটা মনে রাখবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেই দেশীয় উৎপাদন এতে কি হচ্ছে, এতে বিভিন্ন দেশ থেকে যেহেতু আমদানি করছে এবং আলটিমেটলি ইন্ডিয়াতে এসে সেটা কি হচ্ছে, রিফাইনিং হচ্ছে, তাই দেশীয় উৎপাদন কিন্তু বাড়ছে। ক্লিয়ার তো? আচ্ছা, এবার বলছে ইম্প্যাক্ট অন ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি। আচ্ছা, যদি কারোর মনে হয় আমি ফার্স্ট পড়াচ্ছি, আমি একটা কথাই বলতে চাই, 31 তারিখে পরীক্ষা, সিলেবাসটা শেষ করতে হবে, কোশ্চেনগুলো আলোচনা করতে হবে, এইটুকু বেসিক আন্ডারস্ট্যান্ডিং সবার আছে কি ঘটেছে। যদি এই জিনিসগুলো নিয়ে আন্ডারস্ট্যান্ডিং না থাকে, জিওপলিটিক্যাল নিউজ যেগুলো আমরা আপলোড করি সেগুলো দেখো, সেগুলোর মধ্যে ডিটেলসে একদম ভেঙে ভেঙে আলোচনা করা হয়, ঠিক আছে। আর এই ক্লাসটা আমি তাদের জন্য দিচ্ছি, আমি ধরে নিচ্ছি তোমরা অ্যাডভান্স রয়েছো, তোমরা অলরেডি পড়ে এসছো, তাদের জন্য। স্ট্র্যাটেজিক অটোনমি কি, ইন্ডিয়া ফলোড এ নিউট্রাল পজিশন, মানে না রাশিয়ার সাপোর্টার না ইউরোপের সাপোর্টার। ইউএনএ যত ভোট হয়েছিল যেখানে এগেনস্ট দ্য রাশিয়া, সেখানে কিন্তু ইন্ডিয়া প্রত্যেকটা ভোটে কিন্তু অংশগ্রহণই করেনি, সেই প্রস্তাবে ভোটই দেয়নি, এটা কিন্তু মনে রাখবে। ইন্ডিয়া মেনটেন্স করেছিল একটা স্ট্রং টাইজ বিটুইন রাশিয়া অ্যান্ড ওয়েস্ট, কারণ রাশিয়া থেকে ইন্ডিয়ার প্রথমত অয়েল ইম্পোর্ট করে, শুধু তাই না, আমরা যদি বলি শুধু অয়েল না, তার সঙ্গে কি রয়েছে, ব্রাহ্মোস মিসাইল, যেটা রাশিয়ার সঙ্গে তৈরি হয়েছিল, সেই সময় S-400 যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাও রাশিয়া থেকে নেওয়া হয়েছিল, এবং সেই সময়েরই ঘটনা কিন্তু এগুলো, এই জিনিসগুলো কিন্তু ইন্ডিয়া মেনটেন করেছিল। ব্যালেন্সিং কি করেছিল, ইন্ডিয়া কোয়াডেরও পার্ট, কোয়াড হচ্ছে যেখানে 4টে দেশ, কোয়াড হচ্ছে 4টে দেশ, ইউএস, জাপান, অস্ট্রেলিয়া, আর একটা হচ্ছে ইন্ডিয়া, এখানে লেখা আছে ইউএস, ঠিক আছে, উইথ ইউএস, জাপান, অস্ট্রেলিয়া, এবং একই সঙ্গে ইন্ডিয়া এসসিও এবং ব্রিক্সেরও পার্ট, ঠিক আছে, যেটা কিন্তু ইন্ডিয়াকে দুটো সম্পর্ককে কিন্তু ভালোভাবে ব্যালেন্সিং এ সাহায্য করেছিল। দিস শোজ দ্য ইন্ডিয়াস মাল্টি অ্যালাইনমেন্ট স্ট্র্যাটেজি, মানে ইন্ডিয়া সব দিকে স্ট্র্যাটেজি যে মেনটেন করছে সেটাই কিন্তু দেখিয়েছিল, এটা তোমাদেরকে লিখতে হবে। ডিফেন্স ডিপেন্ডেন্সি কি, ডিফেন্স ডিপেন্ডেন্সি যেটা আমি বললাম S-400 কথায়, যে রাশিয়া ইজ ইন্ডিয়াস বিগেস্ট ডিফেন্স সাপ্লাই, আর আমরা জানি বর্তমানেও F-35 একটা যে ফাইটার জেট, সেটা নিয়ে কিন্তু ইউএসএ চেষ্টা করছে ইন্ডিয়াকে সেল করার, বাট ইন্ডিয়া সেটাকে পছন্দ করছে না। ইন্ডিয়া চাইছে আইদার ইন্ডিয়ার নিজস্ব 5th জেনারেশন ফাইটার জেট তৈরি করবে, না হলে হয়তো ইন ফিউচার রাশিয়া থেকে কিনলেও কিনতে পারে, এটা শিওরিটি নয়, কিনলেও কিনতে পারে ইন ফিউচার, বাট F-35 কেনার কিন্তু প্ল্যানিং নেই। তো সেই সময় মানে S-400 যেহেতু সাপ্লাই করেছিল রাশিয়া, সেই সময় কিন্তু মানে ডিফেন্স টাইসটাও কিন্তু বেশ ভালো রকম ছিল, বাট ওয়ার ডিলেস ডেলিভারি, যেহেতু যুদ্ধ হচ্ছিল, রাশিয়াকেও যুদ্ধ করতে হচ্ছিল, সেই জন্য ডেলিভারি সমস্যা হচ্ছিল। ইন্ডিয়া ইজ নাও এক্সপ্লোরিং ওয়েস্টার্ন অ্যান্ড ডোমেস্টিক অপশন, কারণ বর্তমানে ইন্ডিয়া দেখো রাফাল কিনেছে কোথা থেকে, রাফাল কিনেছে ফ্রান্সের থেকে, এই যে জিনিসগুলো কিন্তু ইন্ডিয়া ওয়েস্টার্ন যে কালচার রয়েছে, বা ওয়েস্টার্ন কালচার না, ওয়েস্টার্ন যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেখানেও কিন্তু এক্সপ্লোর করছে। তাহলে এক কথায় বলতে গেলে দুটো জায়গায় টাইজ মেনটেন করেই চলছে, এই জিনিসটা তোমাদেরকে লিখতে হবে। এরপরে কনক্লুশনে কি লিখবে, কনক্লুশনে লিখবে যে রাশিয়া ইউক্রেন ওয়ার টেস্টেড ইন্ডিয়াস এনার্জি রেজিলিয়েন্স, ইন্ডিয়া কতটা এনার্জি, মানে এই এনার্জি নিয়ে যখন টার্মাইল চলে তখন ইন্ডিয়া কতটা সাস্টেন করতে পারে সেটাকে চেক করা হয়েছে। ডিপ্লোম্যাটিক ম্যাচুরিটি, ইন্ডিয়ার ডিপ্লোমেসি কতটা ম্যাচিওর সেটা দেখা হয়েছে। ব্যালেন্স রিলেশন বলতে কি বোঝানো হচ্ছে, কোয়াড, ব্রিক্স, এসসিও, ঠিক আছে, এগুলোর কথা বলা হচ্ছে। ইন ফিউচার এনার্জি ডাইভার্সিফিকেশন যাতে করতে পারে, রিনিউয়েবল এনার্জির দিকে যাতে মুভ করতে পারে, স্ট্র্যাটেজিক অটোনমি যাতে আসতে পারে, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। এইগুলো পুরো জিনিস, এটা তোমাদেরকে লিখতে হবে। ক্লিয়ার তো? ক্লিয়ার এই টপিকটা? আই থিঙ্ক সবার ক্লিয়ার। যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কোশ্চেন করবে, কারণ তোমার ডাউট থাকলে তোমার কোশ্চেন করলে তুমি হয়তো আমরা সেটা ক্যান্সেল করে দিতে পারবো, এটাই হলো সুবিধা। বোঝা গেল? নেক্সট কোশ্চেন আমাদের বলেছিল 1 নম্বর কোশ্চেন অ্যাটেম্প করতেই হবে, 1 নম্বর কোশ্চেন অ্যাটেম্প করে দিলাম। নেক্সট বলেছে হোয়াট আর দ্য কি ফিচার্স
অফ ন্যাশনাল এডুকেশনাল পলিসি এনইপি 2020, যেটার ফুল করা হচ্ছে এনইপি 2020। আই থিঙ্ক সবাই শুনেছো ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 সালে, এবং বলেছে হাইলাইট দ্য অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ইটস ইমপ্লিমেন্টেশন। এর অপরচুনিটি কি আছে এবং এটা ইমপ্লিমেন্ট করতে গেলে কি কি চ্যালেঞ্জেস আসবে সেটাকে নিয়েও লিখতে বলেছে। ঠিক আছে, বিভিন্ন স্কিম নিয়ে কোশ্চেন আসে, এটা হচ্ছে আমাদের স্কিম নিয়ে কোশ্চেন। ক্লিয়ার? কোশ্চেনটা এখানে আছে, হোয়াট আর দ্য কি ফিচার্স অফ দ্য ন্যাশনাল এডুকেশনাল পলিসি এনইপি 2020, হাইলাইট করতে বলেছে। সেম যা জিনিস বাংলায় বলতে গেলে 2020 সালের জাতীয় শিক্ষানীতির মূল বৈশিষ্ট্য কি এবং এর বাস্তবায়নের সুযোগ ও চ্যালেঞ্জ ব্যাখ্যা করুন, এটাই জানতে চাইছে। ক্লিয়ার তো? সবাই বুঝে গেছো? আমি ফার্স্ট এগোচ্ছি, কারোর কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে জেনে নেবে। ইন্ট্রোডাকশনে কি বলছি? আমরা বলছি দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 লঞ্চ করেছিল কে? মিনিস্ট্রি অফ এডুকেশন, 2020 সালে লঞ্চ করা হয়। কি লক্ষ্য ছিল? ট্রান্সফর্ম করবে ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমকে, মানে ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমে যা যা চেঞ্জেস দরকার সেই চেঞ্জেস গুলো নিয়ে আসবে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে। ক্লিয়ার? এই চেঞ্জেস গুলো নিয়ে এসে ইন্ডিয়াকে ট্রান্সফর্ম করে দেবে। সিস্টেম টু এ মোর হলিস্টিক ফ্লেক্সিবল, একটা হলিস্টিক ফ্লেক্সিবল চেঞ্জ আনবে। মাল্টি ডিসিপ্লিনারি, যাতে অনেকগুলো ডিসিপ্লিনারি বডি থাকে সেটা আনবে। এবং অ্যান্ড লার্ন সেন্টার, মানে অ্যাকচুয়ালি লেখাপড়া করতে গেলে যে জিনিসটা করতে হয়, যে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড জিনিস করো, যাতে ইন ফিউচার তুমি জব রেডি হয়ে যাও, সেগুলোর দিকে কিন্তু ফোকাস করা হবে। এবং এটা কিন্তু 1986 সালের যে আগের নীতি সেটাকে মানে বদলিয়ে কিন্তু নতুন নীতি 2020 সালে আসে। ক্লিয়ার? বোঝা গেল কি ঘটনা? তো এটার উপরেই তোমাদেরকে লিখতে হবে ইন্ট্রোডাকশন। প্রত্যেক জিনিসের শুরুতে আগে ইন্ট্রোডাকশন লিখতে হয়। কিভাবে লিখতে হয় দেখো, আচ্ছা এই নিয়ে যারা জানো না কিভাবে ডেসক্রিপটিভ অ্যান্সার লিখতে হয়, তারা আমার এই চ্যানেলেই দেখবে একটা ভিডিও দেওয়া আছে, একটা না অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ প্যাটার্নের অ্যান্সার কিভাবে লিখতে হয়, সেই ভিডিও দেখে নাও। সেখানে আমি একদম বেসিক থেকে বুঝিয়েছি, সেগুলো এখানে আমি আলোচনা করব না। আচ্ছা, কি ফিচার্স কি কি রয়েছে? কি ফিচার্স রয়েছে এখানে, রিপ্লেস করা হয় 10+2 সিস্টেম। আমরা লেখাপড়া করেছি কিরকম ভাবে? ফার্স্টে 10 পাস করেছি, তারপরে 12 পাস করেছি, এটাকে বলে 10+2 সিস্টেম। এটাকে সরিয়ে কি আনা হচ্ছে? 5+3+3+4, যেখানে 5 এই টার্মগুলোকে মেনশন করতে হবে। 5 ইয়ার্স হচ্ছে অঙ্গনওয়াড়ি প্লাস ক্লাস 1 থেকে 2, ক্লাস মানে 3 ইয়ার্স হচ্ছে ক্লাস 3 থেকে 5, 3 ইয়ার্স হচ্ছে 6 থেকে 8, আর 4 ইয়ার্স হচ্ছে 9 থেকে 12। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য দরকার পড়বে। আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, ইন্টারভিউর জন্য এগুলো দরকার পড়বে, এগুলো জানতে চাইতে পারে। দ্বিতীয়ত, ইন্টারভিউর সময় তোমাদের একটা ধরনের কোশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে আইআর বা ইন্টারন্যাশনাল রিলেশন বা ইকোনমিক্যাল ইভেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো কোথা থেকে পড়বে? এগুলো আমাদের চ্যানেলেই ভিডিও আসে, আমরা ভিডিও আপলোড করি, সেখানে লাস্টে আমরা বলে দিই ইন্টারভিউটা কিরকম ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে। সেগুলো তোমরা দেখে নেবে পুরো ভিডিওটা, মাঝখানে কখনো কখনো বলি, লাস্টে বলি, যখন যে সময় পুরো ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবে, অ্যান্সার করতে পারবে, কোনো চিন্তার কিছু নেই। ফুল স্টপ যে একদম প্রিপারেশন সেটা কিন্তু তুমি করতে পারবে। এটাই বলেছে বাংলায় 10+2 এর পরিবর্তে এই 5+3+3+4 সিস্টেম এনেছে। নেক্সট হচ্ছে এমফাসিস করা হয়েছে কি? ফান্ডামেন্টাল লিটারেসির উপরে এবং নিউমেরেসি এফএলএন, মানে অ্যাকচুয়ালি নিপুণ ভারত যে প্রোগ্রামটা যেটা লঞ্চ করা হয়েছে, মানে এফএলএন বলতে কি বোঝাচ্ছে? হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি, মানে একদম বেসিক থেকে যাতে মানুষ শেখে জিনিসটা, সেটার দিকে কিন্তু নজর রাখা হয়েছে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে মাদার টাং এর উপরে মানে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, যেখানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, মানে একদম বেসিক অবস্থায় কেউ যখন থাকবে তখন সে শিখবে হচ্ছে তার মাদার টাং। ঠিক আছে, তারপরে সে যখন একটু বড় হবে, স্কুলে ভর্তি হবে, সেই সময় সে শিখবে হিন্দি বা ইংলিশ। ঠিক আছে, আর যে মনে করো এই সময় ইংলিশ শেখেনি, সে আপার লেভেলে গিয়ে ইংলিশ বা অন্য কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটার উপরে ফোকাস করা হয়েছে। 3 ভাষার নীতি, এটাকেই বলা হচ্ছে। হায়ার এডুকেশনে কি বলা হয়েছে? মাল্টিপল এন্ট্রি অর এক্সিট ইন ইউজি সিস্টেম, মানে ইউজি বলতে আন্ডার গ্রাজুয়েটের কথা বলা হচ্ছে। আন্ডার গ্রাজুয়েটে মাল্টিপল এন্ট্রি, মানে আমরা যখন করতাম কি হতো? 12 পাস করলাম, তারপরে এন্ট্রি নিলাম, 3 বছরের কোর্স কমপ্লিট করলাম, তারপরে আমি সার্টিফিকেট পেলাম। কিন্তু এখন তা না, এখন তুমি যে কোনো সময় এন্ট্রি নিতে পারো এবং যে কোনো সময় এক্সিট করতে পারো, এবং সেই সময় এক্সিট করার সময় তুমি একটা সার্টিফিকেট পাবে। ওকে, ইন্ট্রোডাকশন অফ দ্য একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, মানে একটা লেখাপড়া করতে গেলে অনেক সময় লোন দরকার হয়, সেই লোনের জন্য একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট সেটাও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। নেক্সট হচ্ছে 4 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিজ, মানে আমরা যেটাকে বলতাম না যে অনার্স বলে আমরা যে জিনিসটার কথা বলতাম, সেটাই এখন দুটো নামে হয়ে গেছে। একটা হচ্ছে মেজর বলা হয়, এটাকে বলা হয় মেজর, যেটা ক বছরের ডিগ্রি? সেটা হচ্ছে 4 বছরের ডিগ্রি, মেজর কোর্স। আর একটা পাস কোর্স, তার নাম হয়ে গেছে মাইনর। এম টু ইনক্রিজ জিইআর, মানে গ্রস এনরোলমেন্ট রেশিও, যাতে মানুষ
বেশি এনরোলমেন্ট করে মানে অ্যাডমিশন করে, বেশি যাতে অ্যাডমিশন করে সেদিকে লক্ষ্য করা হচ্ছে ইন হায়ার এডুকেশন মানে উচ্চ শিক্ষায় টু 50% বাই 2035, মানে 2035 সালের মধ্যে যাতে 50% অ্যাচিভ করে সেই জন্য। দেখো এই ডেটাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে। আমি একদম বেসিক ভেঙে ভেঙে বলছি, আই থিঙ্ক এতটা হয়তো তোমাদের দরকার পড়বে না, আবার পড়তেও পারে অনেকের। আমি একদম ভেঙে ভেঙে বলছি, দীর্ঘদিন ধরে এই ফিল্ডের সঙ্গে রয়েছি, তো সেখান থেকে আমি যেভাবে বলছি এরকম ভাবেই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। নেক্সট হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশনে বলতে গেলে কি বলছে, ফরমেশন অফ দ্য ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম এনইটিএফ তৈরি করা হয়েছে, ক্রিয়েশন করা হয়েছে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ, এবং অল হায়ার এডুকেশন ইনস্টিটিউশন আন্ডার দ্য হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এই তিনটের নাম জাস্ট লিখে দেবে যে এই এনইটিএফ এনআরএফ উচ্চশিক্ষার জন্য এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। বুঝে গেলে, আর কিচ্ছু লাগবে না। যদি বাংলায় নোট লেখো, যদি বাংলায় নোট লেখো, এই নোটটা জাস্ট দেখবে, বুঝিয়ে দিচ্ছি, লিখে আসবে। আমি তোমাদেরকে বারবার বলছি কেউ মুখস্থ করার চেষ্টা করবে না। যদি মুখস্থ করার চেষ্টা করেছো এর জিনিস অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে আসবে, পরীক্ষার হলে কিন্তু নাম্বার কাটা যাবে। টু দি পয়েন্ট অ্যান্সার লিখলে পরীক্ষার হলে নাম্বার পাবে, না হলে পাবে না। আচ্ছা, ইউজ অফ টেকনোলজি কি, ছোট বয়স থেকেই কোডিং এর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, ডিজিটাল লার্নিং এর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং ভার্চুয়াল ল্যাবস সেগুলোর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্পেশাল ফোকাস করা হচ্ছে অনলাইন এডুকেশনের দিকে, এবং সেদিকে কিছু প্রোগ্রাম বা ইমপ্লিমেন্ট করা হয়েছে কিছু সিস্টেম, যেমন হচ্ছে দীক্ষা, শ্রম ই পাঠশালা, ঠিক আছে, এগুলোর কিন্তু ইমপ্লিমেন্টেশন কিন্তু হয়েছে, ঠিক আছে। টিচার্স ট্রেনিং, যাতে টিচার্সরাও ট্রেনিং করতে পারে সেই জন্য এনপিএসটি, যেটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস অফ টিচার, সেটার উপরে মানে গুরুত্ব দেওয়া হয়েছে। এনহ্যান্স করা হয়েছে টিচার্স ট্রেনিং, বিএড প্রোগ্রামকে 4 ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি করে দেওয়া হয়েছে। মানে তুমি যখন বিএসসি বিএ এগুলো পড়ছো, বিকম পড়ছো, এগুলোর সময় আমরা পড়তাম 3 বছর, এখন এটা হয়ে গেছে 4 বছরে, এর সঙ্গে বিএডটাকে জুড়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেল কি জিনিস? নেক্সট হচ্ছে এর বলেছে ইমপ্লিকেশনে নিয়ে আলোচনা করতে বলেছে। তাহলে ইমপ্লিকেশন হলে, বাস্তবায়ন হলে তার কিছু পজিটিভ দিক থাকবে, কিছু নেগেটিভ দিক থাকবে, দুটোই লিখতে হবে। পজিটিভ কি, গ্রামীণ ও প্রান্তিক শ্রেণীর সমস্ত মানুষ কিন্তু সমতা এবং প্রবেশাধিকারের সুযোগ পাবে, মানে সবাই অ্যাক্সেস পাবে। যে হলিস্টিক লার্নিং মানে সমগ্র এরিয়ায় বিকাশ ঘটবে। কেন? কারণ ইন্টারনেটের মাধ্যমে আছে, ইন্টারনেট বা অনলাইন এডুকেশন প্রমোট করা হচ্ছে, অনলাইন সবার কাছে রয়েছে। গ্লোবাল কম্পিটিটিভনেস মানে কি, সারা বিশ্বে যেটা চলছে সেই জিনিসটাও কিন্তু ভারতেও এখন চলবে। মাল্টিলিঙ্গুয়ালিজম মানে স্ট্রেংথ অন কগনিটিভ এবিলিটি অ্যান্ড হচ্ছে কালচারাল রোটেডনেস, মানে বলতে মানসিক বিকাশ এবং সাংস্কৃতিক সংরক্ষণ, এই দুটো কিন্তু একসঙ্গে হবে, কারণ এখানে 3 ল্যাঙ্গুয়েজ যে মডেলটা এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে। ক্লিয়ার? চ্যালেঞ্জেস কি কি আছে? চ্যালেঞ্জেস আছে পরিকাঠামোগত অভাব, মানে এত কিছু তৈরি করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার এখনো পর্যন্ত অতটা নেই। যোগ্য শিক্ষকের অভাব, কারণ সবাই কিন্তু অনলাইনে পড়াতে পারে না। ডিজিটাল বিভাজন, গ্রাম শহর, মানে গ্রামের দিকে এখনো পর্যন্ত ইন্টারনেট কিন্তু সব জায়গায় খুব ভালোভাবে গেছে তা নয়, কিছু কিছু জায়গায় গেছে, কিছু কিছু জায়গায় যায়নি, সেটা প্রবলেম। কেন্দ্র রাজ্যের মধ্যে সমন্বয়, কারণ এডুকেশন রয়েছে কনকারেন্ট লিস্টে, এডুকেশন রয়েছে কোথায়? কনকারেন্ট লিস্টে। এগুলো কিন্তু ইউজ করতে হবে, পয়েন্টগুলো কনকারেন্ট লিস্টে রয়েছে। ভাষানীতি, কিছু রাজ্যের আপত্তি রয়েছে, কারণ দেখো ভাষানীতিতে বলা হচ্ছে এখানে হিন্দি ইংলিশ, এই দুটোর কথা বলা হচ্ছে, হিন্দি আর একটা হচ্ছে ইংলিশ। কিন্তু যদি বলি কিছু কিছু রাজ্যে আছে যেখানে হিন্দি জিনিসটা প্রচলন নেই, সেখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে, তো সেই জিনিসটা কিন্তু এখানে ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে। কনক্লুশনে কি বলেছে, জাতীয় শিক্ষানীতি 2020 হলো একটি যুগান্তরকারী পদক্ষেপ যা শিক্ষাকে একটি নতুন দিশা দিতে পারে। এর সফলতা নির্ভর করবে নীতি বাস্তবায়নের সদিচ্ছা, মানে কতটা ইচ্ছা করছে যারা এক্সিকিউটিভ রয়েছে তাদের উপরে, এবং যারা এক্সিকিউট করছে, এবং সার্বিক সহযোগিতার উপরে, মানে সেখানকার মানুষ, সেখানকার সরকার কতটা হেল্প করছে তার উপরে। ক্লিয়ার? বোঝা গেল? আমি একটু ফাস্ট পড়াচ্ছি, আই থিঙ্ক অনেকের সমস্যা হবে, আমার মনে হচ্ছে সমস্যা হবে, কারণ ফার্স্ট পড়ালে অনেকের প্রবলেম হয় যদি কেউ এইসব জিনিস পড়ে না থাকে, কিন্তু যে এইসবের সঙ্গে যুক্ত তার সমস্যা হবে না। যদি কারোর ফার্স্ট মনে হয় একটু স্লো দেখে নেবে, আর যদি কারোর স্লো মনে হয় একটু ফাস্ট দেখে নেবে। আমি আমার এই পেসেই পড়াই, আমি এই পেসেই পড়াচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আলোচনার আগে 3 নম্বর কোশ্চেনে যাই। এই দুটো কোশ্চেন আমরা অলরেডি লিখে ফেললাম, কিভাবে লিখতে হবে, 1 নম্বর 2 নম্বর। 3 নম্বর বলেছে এক্সপ্লেইন হাউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ইনফ্লুয়েন্সিং গভর্নেন্স অ্যান্ড সিটিজেন সার্ভিস ইন ইন্ডিয়া, কিভাবে এটার উন্নতি ঘটিয়েছে সেটা জানতে চেয়েছে। মেনশন দ্য চ্যালেঞ্জেস ইন অ্যাডপ্টিং এআই অ্যান্ড ন্যাশনাল ইন অ্যাট এ ন্যাশনাল লেভেল, মানে জাতীয় স্তরে যদি করা হয় তাহলে কি সমস্যা আসবে, ঠিক আছে। নেক্সট বলে এই কোশ্চেনটাই আমরা এখানে লিখেছি, এক্সপ্লেন দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনফ্লুয়েন্সিং, যেটা বললাম
যার বাংলা হচ্ছে ভারতে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে শাসন ও নাগরিক পরিষেবাকে প্রভাবিত করবে, মানে আলটিমেটলি এআই দিয়ে এক্সিকিউশন হবে সেটার কথা বলেছে, সেটাকে ব্যাখ্যা করতে বলেছে। এবং জাতীয় পর্যায়ে এআই যদি গ্রহণ করা হয় সেক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আসবে সেটাকে উল্লেখ করতে বলেছে। ক্লিয়ার? চলো, এআই কি জিনিস সবাই জেনে গেছো। এখন আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে জিবলি ইউজ করেছি কম বেশি, সবাই বিভিন্ন ফটো বানিয়েছি, যার মাধ্যমে বানিয়েছি সেটাই এআই। এআই তাহলে কি? এআই হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা হলো এমন একটা প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে, মানে তুমি ওকে যা কমান্ড দেবে সে সেরকম চিন্তা করতে পারবে, ও সিদ্ধান্তও নিতে পারে, মানে ওর একটা লজিক্যাল ব্রেন রয়েছে। ক্লিয়ার? লজিক্যাল ব্রেন রয়েছে। ভারত সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এআই পরিষেবা চালু করেছে, অনেক জায়গায় শুনেছো, সেগুলো কিন্তু নিয়ে এসছে যা নাগরিক সেবায় কিন্তু কাজে লাগছে। যেমন কি এটা কিসের জন্য এনেছে? গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যাতে এফিসিয়েন্সি বাড়ে সেই জন্য, মিনিস্ট্রি অ্যান্ড স্টার্টআপসের মধ্যে যে কোলাবোরেশন সেটা যাতে হয়, রিয়েল টাইম সার্ভিসেস যাতে পায় সেগুলোর জন্য কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্লিকেশন কি কি আছে হেলথ কেয়ারে? এআই বেস ডায়াগনস্টিক সিস্টেম, যেটাকে আমরা কি বলা হয় বলি, সেটাকে আমরা বলি টেলিমেডিসিন। ঠিক আছে? টেলিমেডিসিন বলি। যেমন কি ই সঞ্জীবনী বলে একটা পোর্টাল আছে যেটা টেলিমেডিসিনের হয়ে কাজ করে। ঠিক আছে? তারপরে দ্বিতীয় হচ্ছে এআই বেস ডায়াগনস্টিক কি? টিবি ডিটেকশন ভায়া এক্স রে, এক্স রে এর মাধ্যমে টিবি ডিটেকশন করছে। ভ্যাকসিন ডেলিভারি যে প্ল্যানিং, সেগুলো কিন্তু এআই বেসড প্ল্যানিং একটা বলা যায়। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি বলেছে? নেক্সট হচ্ছে আমাদেরকে বলেছে এগ্রিকালচার। এগ্রিকালচারে কি? এগ্রিকালচার মনে করো কোনো একটা সময় বৃষ্টি হবে কি হবে না সেটা আমরা এখন এআই এর সাহায্যে জানতে পারছি যে তার অ্যাকুরেসি কতটা। এবং কোনো একটা ফসল মনে করো চাষ করা হচ্ছে, সেই ফসলটা চাষ করতে গেলে সেটার আলটিমেটলি কতটা সার লাগবে, কতটা জল লাগবে হয়তো কৃষক জানে না। নতুন ফসল, সেই সময় কিন্তু সে এআই অ্যাসিস্ট্যান্টকে ইউজ করে, যেমন কিষান ই মিত্রা সেটাকে ইউজ করে, আইবিএম ওয়েস্টার্ন যেটা আছে সেটাকে ইউজ করে কিন্তু সে তার কাজ বাজে অনেক কিন্তু উন্নতি ঘটাতে পারে। ল এনফোর্সমেন্ট মানে আইন প্রণয়নের ক্ষেত্রে কি বলেছে? বলেছে যে ফেসিয়াল রিকগনাইজেশন, সিসিটিভি সার্ভিলেন্স অ্যান্ড প্রিডিক্টিভ পলিসিং। ঠিক আছে? যেগুলো হচ্ছে ক্রাইম ম্যাপিং এর ক্ষেত্রে লাগে। ঠিক আছে? সেগুলো কিন্তু অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু এই যে এআই, মানে কোনো কেউ অপরাধ করেছে তার সিসিটিভি সার্ভিলেন্স থেকে সেই ব্যক্তিটাকে ইজিলি খুঁজে বের করা, মানে কোনো অনেকগুলো মনে করো ছবি আছে, মাল্টিপল ছবি, সে ছবি থেকে কোন ব্যক্তিটা সিসিটিভির সঙ্গে সে ম্যাচ করলো, এই কাজটা কিন্তু করছে। ঠিক আছে? প্রিডিক্টিভ পলিসিং যেটাকে বলা হয়। পাবলিক গিভিং রিডার্সাল, মানে রিডার্সাল বলতে কোনো সমস্যা, সেক্ষেত্রে মাই গভ হেল্প ডেস্ক বলে যে জিনিসটা আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে 24/7 যে গভর্নমেন্ট সাপোর্ট রয়েছে সেটাও কিন্তু এআই বেসড। এআই বট যেগুলোকে বলা হয় সেগুলো সব এআই বেসড। হচ্ছে মাই গভর্নমেন্ট চ্যাটবটের কথা আমি বললাম। তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অটোমেশন, সেখানে কি বলেছে? এআই ইন ডিজিটাইজিং গভর্নমেন্ট ডকুমেন্টসকে ডিজিটাইজিং এর ক্ষেত্রে কাজে লাগছে। অটোমেটিং ফাইল মুভমেন্টের ক্ষেত্রে কাজে লাগছে। সরকারি নথি ডিজিটাল, ট্যাক্স ফাইলিং, এগুলো কিন্তু সবই কিন্তু এআই এর দ্বারা এখন কমপ্লিট করা যাচ্ছে। এডুকেশনের ক্ষেত্রে দীক্ষা বলে যে প্ল্যাটফর্মটা, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে সাহায্য করছে। এআই টিউটর্স রয়েছে, এছাড়া অনেক ছোট ছোট স্টার্টআপস গড়ে উঠেছে যারা কিন্তু এআই এর উপরে কাজ করছে এবং এআই কে নিয়ে কি করে হলিস্টিক ডেভেলপমেন্ট করা যায় সে তার উপরে কিন্তু তারা কিন্তু গুরুত্ব আরোপ করছে। অপরচুনিটিস আর মানে কি কি রয়েছে দেখো, কোনো জিনিসের আমি কি বলে দিলাম, অপরচুনিটিস যদি থাকে তার কিন্তু চ্যালেঞ্জেসও থাকবে। অপরচুনিটিস বলতে এফিসিয়েন্সি এন্ড স্পিড, মানে তুমি একটা বোঝো কোনো একটা জিনিস আমাকে ফাস্ট করতে হবে এবং তার মধ্যে একটা মানে দক্ষতা থাকবে, সে সেই জিনিসে মানে মাস্টার হবে। আজকে তুমি যদি পরীক্ষা দিতে যাচ্ছ এবং পরীক্ষা দিতে গেলে তুমি জানো কোন কোশ্চেন আসবে, তাহলে তুমি যতটা ভালো অ্যাটেম্প করবে, যদি না জেনে যাও সেটা অ্যাটেম্প করতে পারবে না। সেটাই কিন্তু এফিসিয়েন্সি এবং স্পিড, সেটা কিন্তু এআই যথেষ্ট বেশি আছে। ট্রান্সপারেন্সি, এআই কারোর উপরে কিন্তু মানে ডিপেন্ডেন্ট নয়, এআই নিজের মতো নিজে কাজ করে। দ্বিতীয় হচ্ছে এআই কাউকে মানে কোনো একটা, যদি আমি বলি কোনো একটা কাজের ক্ষেত্রে তোমার ফেভারিটিজম থাকতে পারে, এআই এর কোনো ফেভারিটিজম থাকবে না, সেখানে ট্রান্সপারেন্সি থাকবে। ইনক্লুসিভনেস, মানে ইনক্লুসিভনেস বলতে সেখানে দুর্নীতি কম থাকবে। হেল্পস রিচ রিমোট পপুলেশন, যাতে মানে অন্যান্য মানুষের কাছে পৌঁছতে পারে সেটাও কিন্তু কাজে লাগবে এবং স্মার্ট প্ল্যাটফর্মের মাধ্যমে সে পারফর্ম করবে। বেটার প্ল্যানিং, মানে একটা মানুষ প্ল্যানিং করতে গেলে যে সমস্ত চিন্তা ভাবনা করে তার ডেটা অ্যানালিটিক্স এর দরকার পড়ে, সেটা কিন্তু এআই এর কাছে অলরেডি ইনবিল্ড রয়েছে। ওকে, তো সেটা কিন্তু সাহায্য করবে। আচ্ছা, এত যখন সুবিধা আছে অসুবিধাও কিছু রয়েছে। এক হচ্ছে ডেটা প্রাইভেসি আইন। এআই কখন কাজ করে? এআই কে তুমি যদি ডেটা দাও তো সেক্ষেত্রে ডেটা প্রাইভেসি সমস্যা হবে, কারণ গভর্নমেন্ট ডেটা যেটা সেটা কিন্তু লিক হয়ে যেতে পারে। কেন আমি বলছি? কারণ এআই আলটিমেটলি, এখন যদি আমি বলি এআই এর কথা, এআই বলতে অনেক এআই মানে এআই রয়েছে। আমি যদি কিছু এআই এর কথা বলি, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম বাইরের কান্ট্রি গুলো লঞ্চ করেছে। সেখানে আমরা নর্মাল যেগুলো দরকার পড়ছে সেগুলো আমরা করছি, কিন্তু যদি আমাদের
মনে করো একটা কোনো বড় প্ল্যান, ইন্ডিয়াকে গ্রোথ করার চিন্তা ভাবনা, সেগুলো যদি সেখানে আমরা লঞ্চ করি বা সেগুলো ইনপুট করলে ডেটা প্রাইভেসি কিন্তু চাপে পড়বে। ডিজিটাল ডিভাইড বলতে দেখো, একদল মানুষ আছে যারা শহরে থাকে, যারা প্রচন্ড পরিমাণে মোবাইল ইউজ করে, তারা মোবাইলের সমস্ত কিছু জানে। আবার একদল মানুষ আছে গ্রামের দিকে থাকে, যারা অত ভালোভাবে মোবাইল ইউজ জানে না। তাহলে দুটো মানুষ শুধু এআই এর উপরে ভিত্তি করে দুটো মানুষ কিন্তু আলাদা হয়ে গেল। এবার এই গ্রামের মানুষটা যখন শহরের কলেজে পড়তে আসবে, তখন এই শহরের ছেলেটাই বলবে কি রে তুই এআই জানিস না, যে জিনিসটা হয় অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমরা দেখেছি। সেই জিনিসটা কিন্তু মানে হবে যদি এআই কে প্রপার অ্যাডাপ্টেশন হয়ে যায়, স্কিল্ড ম্যান পাওয়ার শর্টেজ হবে। মানে অ্যাকচুয়ালি কি এআই এর ভেতরে যেহেতু স্কিলিং পাওয়ার রয়েছে, সেহেতু লেবারের যে ক্ষমতাটা সেটা কিন্তু মানে আর এআই সেটাকে মানে ওভারকাম করে বেরিয়ে যাবে। আলটিমেটলি অনেক মানুষের জব মানে ছাঁটাই হবে। দ্বিতীয় হচ্ছে হাই কস্ট বলতে কি, এআই তৈরি করতে সত্যিই প্রচুর টাকা লাগে। একটা এআই এর পুরোপুরি জিনিস ডেভেলপ এবং মেনটেন করার জন্য সেটা কিন্তু একটা মানুষকে যা খরচ করতে হয়, মানুষের পেছনে যা খরচ করতে হয় তার থেকে অনেক বেশি। তো এটা কিন্তু একটা সমস্যা রয়েছে। এথিক্যাল কনসার্ন বলতে এআই কতটা এথিক্স মেনে কাজ করবে। মনে করো একটা ঘটনা আমি বলছি, আজকে কোনো পশ্চিমবঙ্গের রাস্তায় গাড়ি চলছে, এত জ্যাম রাস্তা, একটা মানুষ গাড়ি চালালে তার মধ্যে একটা মানবতা থাকবে। রাস্তার সামনে একটা কুকুর চলে এলো, সে ব্রেক মারবে। এআই যদি চালায় এই রাস্তার মধ্যে, সে যদি অ্যাকচুয়ালি তার এথিক্যাল কনসার্ন যদি হুট করে কোনোভাবে হয়ে যায়, মানে রিলিজ হয়ে যায়, মানুষ হলে তার ভেতর থেকে তো এথিক্যাল কনসার্ন বেরোচ্ছে না, অল টাইম থাকছে। কিন্তু এআই হলে তার ভেতর থেকে এথিক্যাল কনসার্ন বেরিয়ে যেতে পারে। তো যে কোনো রাস্তাঘাটে, পশ্চিমবঙ্গের রাস্তাঘাট বলো, যে কোনো মহারাষ্ট্রের রাস্তাঘাট বলো, উত্তরপ্রদেশ যে কোনো জায়গায়, সে কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে, কারণ আমাদের দেশে লোক সংখ্যা জনসংখ্যা অনেক বেশি। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখতে হবে, এআই এর সমস্যা কি 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 জিনিস হতে পারে। আচ্ছা, এবার উপসংহার আমাদের লিখতে হবে। উপসংহার আমরা কি লিখবো? উপসংহার লিখবো, এআই হ্যাজ এ পোটেনশিয়াল টু ট্রান্সফর্ম ইন্ডিয়ান গভর্নেন্স। ইন্ডিয়ার গভর্নেন্সকে ট্রান্সফর্ম করার ক্ষমতা রাখে, বাট ইটস ইমপ্লিমেন্টেশন, কিন্তু এর ইমপ্লিমেন্টেশনটা মাস্ট বি এথিক্যাল ইনক্লুসিভ। এথিক্যাল হতে হবে, ইনক্লুসিভ মানে সর্বস্তরে যাতে যায় সেদিকে করতে হবে, অ্যান্ড সিকিউর, যাতে ডেটা সিকিউর থাকে সেদিকে করতে হবে। উইথ প্রপার লস, একটা প্রপার আইন থাকবে, যেটাকে বলা হবে ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এআই ক্যান ব্রিং দ্য গভর্নেন্স রেভলিউশন ইন ইন্ডিয়া, মানে ভারতের যে গভর্নেন্স রেজলিউশনে যে প্রবলেম আছে সেগুলোকে কিন্তু সলভ করতে পারে। আর এটাকেই যারা বাংলায় চাইছো, বাংলার জন্য এই লেখা আছে, এইগুলো টোটাল জিনিস। আজকে আমি 3টে কোশ্চেন আলোচনা করলাম, আলটিমেটলি 3টে কোশ্চেন মিলে 50 নম্বরের আলোচনা করে দিলাম। ওকে, বাদ বাকি এই যে কোশ্চেন গুলো, যেগুলো আমি 4-5 ছেড়ে দিলাম, ঠিক আছে, এই 4-5 ছেড়ে দিলাম, এটা আমাদের কিন্তু পেড ব্যাচে, এটা আমাদের পেড ব্যাচে আলোচনা করব। এটা এই ব্যাচে না, এখানে এই 3টে কোশ্চেন আলোচনা করলাম। আর যদি কেউ চাও যে এইরকম ভিডিও আরো নিয়ে আসি, 31শে আগস্ট আসতে এখনো দেরি আছে। যদি এইরকম ভিডিও আরো চাও, তাহলে কি করতে হবে? আমি এই কোশ্চেনগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, স্ক্রিনশট তোলো, এই কোশ্চেনগুলোর প্রত্যেকটার অ্যান্সার করতে হবে, ইচ অ্যান্ড এভরি কোশ্চেনের অ্যান্সার করতে হবে, ঠিক আছে, তাহলেই আমি কিন্তু নিয়ে আসবো এই কোশ্চেনগুলো। এই কোশ্চেনগুলো অ্যান্সার করো, প্রত্যেকে অ্যান্সার করো, যারা যারা চাইছো, যারা যারা ডেসপারেটলি চাইছো মানে মিসলেনিয়াস এক্সামটাকে ক্র্যাক করতে, তাদের জন্য আমি কিন্তু এই ইনিশিয়েটিভটা নিয়ে এসেছি। আমার কোনো দরকার ছিল না এই মানে এরকম ভাবে মডেল কোশ্চেন পেপার আনার, যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়, সেই জন্য কিন্তু নিয়ে আসা। তো তোমাদেরকে সেইটুকু যদি নেক্সট সেশনটা পেতে হয়, তাহলে এইটুকু করো। তোমাদের কাছে আশা রাখবো যে সরি, একটা কোশ্চেনের অ্যান্সার করতে কারোরই বেশি সময় লাগবে না, সবাই এটা করে ফেলবে। তো এই হলো ব্যাপার, এই কটা কোশ্চেন আছে, আমি একবার তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিচ্ছি। এই হলো জিনিস, এই কোশ্চেনগুলো অ্যান্সার করবে, এবার অ্যারিথমেটিক শুরু হচ্ছে। এই হলো পুরো ঘটনা। আর যদি কেউ চাও আমাদের ডেসক্রিপটিভ ব্যাচে, যেখানে আমাদের মিসলেনিয়াসের ব্যাচে অ্যাডমিশন নেবে, এই হলো তার ফুল মানে তোমাদের ডিটেলস। আমরা 1499 টাকা চার্জ করছি, ঠিক আছে, যেখানে পুরো তোমার ভিডিও ক্লাস থাকবে, মানে লাইভ ক্লাস হবে, তার সঙ্গে পিডিএফ দেওয়া হবে। যদি জয়েন করতে চাও, এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা কল করো, যাই ইচ্ছা তোমরা করতে পারো। এটা হলো ফুল আমাদের যে কোর্সের যা ডিটেলস, সেটা কিন্তু আলোচনা করলাম। আর যদি এরকম ভিডিও পেতে চাও, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করো। যদি ভিডিওগুলো ভালো লাগে, সব কোশ্চেনে অ্যান্সার না করতে পারলেও কিছু কোশ্চেনে অন্তত অ্যান্সার করো, ঠিক আছে, সেটা তোমারই প্রিপারেশনকে বুস্ট করবে, আর কিছু হবে না। চলো, আজ এই অবধি কিন্তু শেষ করলাম। যদি নেক্সট ভিডিও তোমাদের মানে তোমাদের দরকার হয়, তার জন্য তোমাদেরকে একটু কমেন্ট করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। আর পারলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যদি ভালো লাগে তাহলে। আর যদি আরো খুবই ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইরকম কন্টেন্ট আরো কিন্তু আমরা নিয়ে আসবো এই চ্যানেলে। প্রত্যেক দিন ইন্টারভিউর জন্য তোমাদের রিলেটেড যে সমস্ত কন্টেন্ট দরকার পড়বে, সেগুলো কিন্তু নিয়ে আসবো। ওকে, চলো তাহলে আজ এই অবধি। সবাইকে এই অবধি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাস্ট একটাই কথা বলতে চাই, স্টে টিউনড উইথ দিস চ্যানেল।